ওয়েলকাম টু সময়ের দলিল। যোগ্য শিক্ষিকা মহাশয়রা বিকাশ ভবনে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেছেন যোগ্য শিক্ষিকা মহাশয়রা সরকারের উপর আস্থা রাখুন। কিন্তু সরকারের উপর কতটা আস্থা রাখা যায়, আদৌ কি আস্থা রাখা যায়, সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আলোচনাটা শেষ পর্যন্ত শুনুন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, শিক্ষিকা মহাশয়দের আন্দোলন চলছে, কারণ 26,000 চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে, সুপ্রিম কোর্টে এখন স্টে আছে এবং সেই চাকরিটাকে বাঁচাতে গেলে সরকারের অ্যাক্টিভ ভূমিকা নেওয়া দরকার এবং কমিশনের অ্যাক্টিভ ভূমিকা নেওয়া দরকার। কিন্তু বিগত দিনের 19শে ডিসেম্বর যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, সেই শুনানি থেকে সরকারের মতিগতি কারোরই ভালো ঠেকেনি বা সরকারের সওয়াল, কমিশনের সওয়াল আশানুরূপ হয়নি। অতএব যোগ্য শিক্ষিকা মহাশয়রা এই মুহূর্তে ওয়াই চ্যানেলে বসে আছেন এবং ওয়াই চ্যানেলে ধর্ণা দিচ্ছেন। কিন্তু এটা দুর্ভাগ্যের, হতাশার যে যোগ্য শিক্ষিকা মহাশয়দের আন্দোলন বড় বড় মেন স্ট্রিম মিডিয়াগুলো খুব বড় করে হেডিং করে, হেডলাইন করে, ব্রেকিং নিউজ করে দেখাচ্ছে না, যেটা দেখিয়েছিল ডাক্তারবাবুদের আন্দোলনের ক্ষেত্রে। অনেকেই বলবেন ডাক্তারবাবুদের আন্দোলন আর শিক্ষিকাদের আন্দোলনের পরিপ্রেক্ষিত এক নয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, এক নয়, কিন্তু জনমানুষের শিক্ষিকাদের আন্দোলন আরও প্রভাব পড়া উচিত ছিল। দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন একটা নারকীয় ঘটনা, একটা হত্যা, একটা ধর্ষণের পরিপ্রেক্ষিতে সমস্ত সমাজ, সমস্ত মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু শিক্ষিকা মহাশয়দের এই আন্দোলন সেই আন্দোলন থেকে বা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কোনো অংশেই কম নয়। কারণ কিছু শিক্ষিকা যারা পরীক্ষা দিয়েছে, কষ্ট করে পড়াশোনা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে, তারপরে সরকারের দুর্নীতির কারণে, কমিশনের অনৈতিক কাজকর্মের জন্য তারা বাদ পড়বে, তাদের চাকরি হারা হয়ে যাবে, সেটা কিন্তু খুব কম কথা নয়। কোনো আজকে শিক্ষিকা মহাশয়দের রাস্তায় বসে থাকতে হচ্ছে, এটাও কম কথা নয়। একজন শিক্ষক মহাশয় তার মাথা মুন্ডন করে প্রতিবাদ করেছেন, এটাও লজ্জার, হতাশার। এই মাথা মুন্ডন দেখে আমার মনে পড়ে যাচ্ছে যোগ্য ওয়েটিংদের আন্দোলনের সেই কথা, যখন 1000 দিন আন্দোলনের পরে মাথা মুন্ডন করে প্রতিবাদ করেছিলেন একজন মহিলা, রাসমণি, প্রতিবাদ করেছিলেন পলাশ মণ্ডল মাথা মুন্ডন করে, এবং আরও অনেকেই তার সাথে মাথা মুন্ডন করেছিল। সেদিন আমরা দেখেছিলাম গান্ধী মূর্তির পাদদেশে মিডিয়াতে বড় বড় হেডলাইন হয়েছিল এবং সকলেই সেদিন দেখিয়েছিল। সকলেই সেদিন আমরা খুব মর্মাহত হয়েছিলাম, আশাহত হয়েছিলাম, হতাশ হয়েছিলাম। তারপর সময়ের পরিপ্রেক্ষিতে সেসব সব ভুলে গেছে সবাই, কিন্তু সেই প্রতিবাদগুলো থেকে গেছে, যদিও আজও সেই যোগ্য বঞ্চিতদের কোনো সুরাহা এখনো হয়নি। তো এই আন্দোলনটাকে, অর্থাৎ যোগ্য শিক্ষিকা মহাশয়রা তাদের আন্দোলনটাকে গতি দেওয়ার জন্য বা আরও জনমানসে পৌঁছানোর জন্য তাদের বিকাশ ভবনে ঘেরাও করার কথা ছিল এবং ঘেরাও করতে গেছিল। যাওয়ার পথে ময়ূখ ভবনের কাছে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদের একটা 6 জনের প্রতিনিধি দল বিকাশ ভবনে গেছিল এবং তারা তাদের কথা বলে এসেছে এবং সেখানে ডেপুটেশন দিয়ে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যোগ্য শিক্ষিকা মহাশয়রা ডেপুটেশন দিচ্ছেন, আন্দোলন করছেন, আপনি কি বলবেন? তিনি অনেকটা এরকম করে বলেছিলেন যে আন্দোলন যে কেউ করতে পারে, আন্দোলন করার অধিকার সবার আছে এবং তিনি আন্দোলনটাকে আটকাতে চান না, মানে মহান সাজার একটা চেষ্টা করছেন। এবং তিনি এটাও বলেছেন আন্দোলন করে চাকরি পাওয়া যায় না। আরে বাবা, এটা চাকরি পাওয়ার জন্য আন্দোলন নয়, এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। এই আন্দোলনটা হচ্ছে চাকরি বাঁচানোর আন্দোলন। আবার তারপরে বলেছেন আপনারা সরকারের উপর ভরসা রাখুন, যোগ্য শিক্ষক মহাশয়রা, এবং সরকার এর ব্যবস্থা করবে। কিন্তু সরকারের উপর কতটা ভরসা রাখা যায়? দেখুন, আমি একটু ব্যাকে আলোচনা করি, একটু পুরনো কথা একটু আমি টেনে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন সরকারের উপর আদৌ কি ভরসা রাখা যায়। যারা বঞ্চিত ওয়েটিং, তাদের যখন আন্দোলন চলছিল, বিভিন্ন সময়ে তাদের কাছে সরকার পক্ষের বিভিন্ন প্রতিনিধি গেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী গেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী গেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী গেছেন, শাসক দলের সব উচ্চপদস্থ, যাকে সেনাপতি বলা চিহ্নিত করে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথে মিটিং হয়েছে। চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার মিটিং হয়েছে অন্যান্য পদাধিকারীদের সঙ্গে বিকাশ ভবনের। অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাচ্ছি তাদের কোনো ফল হয়নি, তাহলে যোগ্য শিক্ষিকারা কি করে আপনাদেরকে ভরসা করবেন?
আপনারাই বলেছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিল, অর্থাৎ আমাদেরই মুখ্যমন্ত্রী, আপনাদের শুধু বলা ভুল হবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা সরকারের উপর ভরসা রাখুন। 2019 সালে বলেছিলেন প্রয়োজন হলে এককালীন ল পরিবর্তন করে সবাইকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা হবে, কেউ বঞ্চিত থাকবে না। কিন্তু তারপরেও আরও 5টি বছর কেটে গেছে, সেই কথার কোনো ফলপ্রসূ হয়নি। তারপরে ব্রাত্য বসু আবার শিক্ষামন্ত্রী হওয়ার পরে তিনি অনেকবার বলেছিলেন আপনারা সরকারের উপর ভরসা রাখুন, আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আপনারা শিক্ষা দপ্তরের উপর ভরসা রাখুন। কিন্তু ফাইনালি কি হয়েছে? তারা ভরসা দেখিয়েছিল। যারা যোগ্য ওয়েটিং তারা আপনাদের বিরুদ্ধে খুব একটা বেশি গলাও তোলেনি, সেই মুহূর্তে আরও গলা তোলা যেত, কিন্তু তারা ভেবেছিল ভরসা রেখেই কিন্তু এইরকম তারা একটু ধীরে সুস্থে কথা বলেছিল। কিন্তু ফাইনালি কি হয়েছে? ফাইনালি দেখা গেছে আপনারা তাদেরকে ধোকা দিয়েছেন, পুরো ধোকা দিয়েছেন। আপনারা কখনোই হাইকোর্টে চেষ্টা করলেই আপনারা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারতেন, হাইকোর্টে বলতে পারতেন আমরা অযোগ্যদের বাদ দিচ্ছি, যারা যোগ্য তাদেরকে আমরা এখানে ভরার ব্যবস্থা করছি, হাইকোর্ট সে পারমিশন দিত। কিন্তু আপনারা কি করতে চাইছেন? আপনাদের তো শুধু ওই অযোগ্যদের প্রতি দরদ বেশি, বাকিদের তো বাকিরা থাকলো গেলো মরলো আপনাদের কিছু এসেই যায় না। কিন্তু তারা যোগ্য ওয়েটিংরা বুঝতে ভুল করেছিল এবং আপনাদেরকে ভরসা করেছিল। হ্যাঁ ব্রাত্যবাবু, আপনাদেরকেই ভরসা করেছিল, কিন্তু আপনারা তার কোনো প্রতিদান আপনারা দিতে পারেননি, কারণ আপনাদের মায়া, আপনাদের মমতা সেই এক অযোগ্যদের দিকেই। কারণ আপনারাই জানেন সেসব কারণ, আমাদের থেকে আপনারা ভালো জানেন সে কারণগুলো। তাই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আছেন, তারা যদি এই ওয়েটিংদের দেখে শিক্ষা নেন, তারা যদি বারবার দেখেন ওয়েটিংদের সঙ্গে শিক্ষামন্ত্রী একাধিকবার বৈঠক করেছে, কখনো বিকাশ ভবনে বৈঠক করেছে, কখনো অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে বৈঠক করেছেন, বারবার তিনি বলেছেন, বারবার তিনি মিডিয়াতে বলেছেন যে যারা প্রকৃত যোগ্য তারা কখনো বঞ্চিত হবে না, যারা প্রকৃত যোগ্য তাদেরকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা হবে, যারা প্রকৃত যোগ্য তাদেরকে কোর্টের রায় অনুযায়ী ব্যবস্থা হবে। তারপর ধীরে 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 কথাটা পরিবর্তন হতে গেছে। যত সময় গড়িয়েছে আপনার কথার ভার্সন চেঞ্জ হতে গেছে। যখন অনেক সময় পেরিয়ে গেছে তখন আপনি বলতে শুরু করেছেন শুধু আন্দোলন করে চাকরি পাওয়া যায় না। হ্যাঁ, সময়ের সাথে সাথে যখন আন্দোলন স্থিমিত হয়ে যায় আপনাদের কথাবার্তাও চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হতেই যায় আপনাদের। তো এখন আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়দের বলছেন যে সরকারের উপর ভরসা রাখুন, কিন্তু সরকারের উপর কতটা ভরসা রাখবে? যদি একবার সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায় আপনারা কি সে দায় নেবেন? না, আপনারা দায় নেবেন না। আপনারা বলবেন আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, এখানে আমাদের আর কি করার আছে? সে দায় বহন করতে কাকে হবে? সে দায় বহন করতে হবে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়, তাদেরকে বহন করতে হবে। হ্যাঁ, তাদের বাড়িতে বাচ্চা আছে, তাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, কারো ব্যাংকে লোন আছে, সে দায় তাদেরকেই বহন করতে হবে। তাই আপনাদের উপর যদি পুরোপুরি ভরসা করে তারা বসে থাকে, তাদের জানি না তাদের কপালে কি হতে চলেছে বা কি হতে যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে আগের অর্থাৎ 19 তারিখের যে শুনানি ছিল, সেই শুনানিতেই আমরা দেখতে পেয়েছি আপনাদের উপর কতটা ভরসা করা যায়। সরকার পক্ষের উকিল বলুন, কমিশনের উকিল বলুন, কমিশনের আইনজীবী বলুন, কেউ সঠিকভাবে সঠিক পন্থায় যোগ্যদের হয়ে সওয়াল করেননি। তারা পুরোটাই সওয়াল করতে গেছেন, কখনো বলেছেন প্যানেল এক্সপায়ারি কথা বলেছেন, কখনো সবাইকে একসঙ্গে রাখার কথা বলেছেন, কিন্তু কখনোই পরিষ্কারভাবে বলেননি ওএমআরগুলো, কমিশন পরিষ্কারভাবে বলেনি ওএমআরগুলো প্রকৃত যারা পরীক্ষার্থী তাদেরই, এবং কমিশন বলেনি ওএমআরগুলো যারা প্রকৃত ক্যান্ডিডেট তাদেরই, এবং ওএমআরগুলো সঠিক। অতএব আমরা দেখতে পাচ্ছি আপনাদের সওয়ালের মধ্যে অনেক রকম ফাঁক রয়ে গেছে। এই মুহূর্তে কমিশনের উপর চাপ দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ একবার চলে গেলে সে দায় কেউই নেবে না, সরকার পক্ষও সে দায় নেবে না। সরকার পক্ষ কি করবে? কোর্টের উপর বল ঠেলে দেবে এবং ভুগতে হবে, দায় বহন করতে হবে যোগ্যদেরই। তাই সরকারকে, এই কমিশনকে, এই শিক্ষামন্ত্রীকে কতটা ভরসা করা যায় সে প্রশ্ন উঠছে এবং উঠবেও। তাই যোগ্যরা ভাবতে থাকুন আদৌ কি সরকারকে ভরসা করা যায়? সরকারকে ভরসা করে যোগ্য বঞ্চিতদের মতো আপনাদের হাল হবে না তো? যোগ্য বঞ্চিতরা যেমন সরকারকে ভরসা করেছিল এবং তাদেরকে যেমন সেই ভরসার কোনো প্রতিদান তারা পায়নি, এরকম অবস্থা হবে না তো? এই প্রশ্নগুলো উঠছে এবং উঠবেও। তাই যা করবেন সাবধানে ভেবেচিন্তে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন এবং শুভ সংবাদ আসুক সেই আশাতেই আমরা রইলাম।